সৌরভ চেনা যাচ্ছে? যে তোমাকে আবদার করলাম একটা পোর্টফোলিও বানিয়ে দেওয়ার জন্য। আমি তোমাকে বলেছিলাম না যে বাবা 50,000 টাকা দিয়েছে, বাবা বাবাকে ভালো করে বিষয়টা বলেছি, বাবা বলেছেন আরও 50,000 টাকা আমাকে দেবেন। আর আমি তো কাজ করি, মাসে মাসে আমি 10,000 টাকা মতো ইনভেস্ট করতেও পারবো। আমি টাকা জমাতে ভালো পারি দাদা। আমি কোনো নেশাভান করি না বা কোনো মেয়ের চক্করে যাই না, কিন্তু কিছু জিনিসের শখ আছে দাদা, সেগুলোর জন্য টাকা তৈরি করতে চাই আমি। বাবা, তুমি তো বেশ ভালো ছেলে এবং নতুন রকমের তুই কথা বলছিস। 50,000 টাকা তোর বাবা দিয়েছে, বাহ ভালো কথা। তোর বাবাকে তোকে অনেক ধন্যবাদ দিতে হয়, এর এত ভালোবেসে ছেলেকে দিচ্ছে, বাহ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি নিশ্চয়ই তোর বাবাকে তুই বলেওছিস যে কী কারণের জন্য টাকাটা তোকে দিচ্ছে, আর সে সূত্রে সে তো বাবা খুশি হয়ে আরও 50,000 তোকে দিয়েছে। তো খুব সুন্দর কথা, তুই সোনার টুকরো ছেলে এবং তোকে খুব সুবিধা করে দিয়েছে, খুব ভালো সুযোগ দিয়েছে। আর যে ঘটনা, তুই 10,000 করে ইনভেস্ট করতে পারবি বলছিস, টাকা ভালো জমাতে পারবি, নেশাবান করিস না, তো খুব ভালো ছেলে তুই, সোনার টুকরো যাকে বলছিলাম। আচ্ছা, কিন্তু কিছু জিনিসের শখ আছে, সেও খুব ভালো কথা। আচ্ছা, তারপরে দেখেছিস তুই বলছিস আমার অনেক ধৈর্য আছে। এই ধৈর্য আছে, আমি টাকা ঠিকই তৈরি করতে পারবো, শুধু তোমার হাত ধরে শুরুটা করতে চাই। আরেকটা নতুন পোর্টফোলিও, সেই নিয়ে প্রচণ্ড পরিশ্রম। এক একটা পোর্টফোলিও বানাতে গেলে প্রচুর খাটনি হয়, প্রচুর চোখ মাথায় যন্ত্রণা হয়ে যায়, প্রচুর খাটনি। কিন্তু সেসব ছেড়ে দিয়ে, সেসবকে ভুলে গিয়ে এক একটা পোর্টফোলিও নিয়ে এমনভাবে পড়ে থাকি যাতে কিনা তোদের বা তোমাদের বা আপনাদের কোনো উপকারে কাজে লাগে। একটা পোর্টফোলিও কিন্তু যে কোনো একটা স্টক নয়, একটা স্বপ্ন যেটাকে কিন্তু খেটে খুঁটে তৈরি করে দিই। তারপর দেখি অর্ধেকের বেশি লোক আর সেগুলো নিয়ে নজরই দেয় না, আদৌ সেগুলো রাখে কি উড়িয়ে দিয়েছে না আদৌ বানায়নি আমি জানি না, তাদের অনেকেই খবর রাখে না। কিন্তু এইগুলো করা খুব কঠিন কাজ। আচ্ছা, তোমার ভিডিওতে তো আমি নিয়মিত দেখবই, আরও বাদবাকি খোঁজখবর রাখবো, আশা করি সমস্যা হবে না কোনো। আমি তোমার ভিডিও আর হিন্দি ইংলিশ কিছু চ্যানেল দেখি দাদা, কিন্তু জীবনে প্রথমবার কোনো ইউটিউবারের সাথে এভাবে কথা হচ্ছে। সত্যি বলতে তোমাকে অনেক আশা ভরসা নিয়েই টেক্সট করলাম দাদা। আমাকে তুমি 1,15,000 টাকার মধ্যে একটা পোর্টফোলিও বানিয়ে দাও দাদা। বাহ, তোকে একটা পোর্টফোলিও বানিয়ে দেবো। তারপরে তুই কী করবি? আচ্ছা দেখি তারপর। আচ্ছা, আর সব থেকে বড় কথা, আমাকে এমন একটা দুটো স্টকও বলে দিও যেটা আমি যখনই পারবো কিনতে থাকবো, যত পারবো টাকা জমলেই কিনতে থাকবো। সত্যি বলতে বহুদিন ধরে খোঁজার চেষ্টা করছি নেক্সট টাইটান কোন শেয়ারটা হবে। অনেক চ্যানেলে দেখি, আবার কল্যাণ জুয়েলার্সের কথা বলে, অনেকে আবার বলে টাটা পাওয়ার, আরও কত স্টকের নাম। কিন্তু সত্যি বলতে তোমার বাংলা চ্যানেলের মতো সবাইকে ভরসা আমি করি না। এই তো এতদিন ধরে কিছু স্টক নিয়ে খোঁজ খবর নিয়ে ডায়েরিতে লিখে নোট করেছি। কিছু শেয়ার যেমন ভারতী এয়ারটেল, তারপরে হচ্ছে অরো ফার্মা, বলরাম চিনি, বোম্বে ডাইং, এডেলওয়াইজ, আইডিয়া, তারপর ইন্ডিয়া হোটেল, জিন্দাল স, জাস্ট ডায়াল, কল্যাণ জুয়েলার্স, সুপ্রিয়া লাইফ সায়েন্স, টাটা কেমিক্যাল, টাটা স্টিল, টাটা পাওয়ার, টিসিএস, ওয়ালেন্ট, বিভিন্ন ইটিএফ, তারপর তোমার বলা জোডিয়াক এনার্জি, সিরকা পেন্টস। ওরে বাপ রে বাপ, তুই তো সাংঘাতিক কাণ্ড করেছিস রে সৌরভ, তোর তো আর কিছু বলার নেই, তুই তো রীতিমতো রিসার্চ করে ফেলেছিস, বিরাট কাণ্ড। এবং তুই যেটা বলছিলাম যে করবি অনেক কিছুই, কিন্তু ঘটনা হচ্ছে তোর কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে ভাই। তোকে তুই করেই বলবো, আর কিছু করার নেই, এর থেকে আর কিছু বলার নেই। আপন মানুষের মতো মনে হয় তাই বলি, কিছু ভাবিস না, এভাবেই বলি কথা আপনদেরকে। এত আবেগ নিয়ে লিখছিস, খুব ভালো লেগেছে রে। আমি হতাশ যে এত বানানোর পরেও অনেককেই দেখতে পাই না যে তাদের কোনো রিপারকেশন, তাদের কোনো উৎসাহ। কিন্তু আমি আমার কাজ করে চলেছি, জানি না এরপর কী হবে। সৌরভ দেবনাথ, দেখি চালিয়ে যা, অনেক সঙ্গে রয়েছি, চেষ্টা করে যা, অবশ্যই রয়েছি। সিরকা পেন্টস আর কত কি এরকম অবসর সময়ে ঘাটাঘাটি করে, কিন্তু ধৈর্য আছে আমার যথেষ্টই দাদা, তেমনি বয়সটাও অল্প, তাই রিস্ক নিতে সমস্যা নেই আমার। বাপ রে বাপ, তুই তো অনেক কিছু জেনে গেছিস আমার ভিডিও পড়ে। বাহ, বয়সটা অল্প, তাই রিস্ক নিতেও সমস্যা নেই। আচ্ছা, এবার তুমি তোমার মতো একটা পোর্টফোলিও আমি বানিয়ে দাও। কোন স্টক কত কোয়ান্টিটি তোমার মত দাদা। লাভ ইউ সৌমদা। আর তুমি যে কিছু জানালে না, তারপরে আবার এটা পরের পার্ট। আমি তোমার অপেক্ষায় বসে আছি, তুমি যদি একটু তাড়াতাড়ি সম্ভব হয় আমার পোর্টফোলিওটা বানিয়ে দিলে আমি শেয়ার বাজারে যাত্রাটা শুরু করতে পারতাম। অনেক আশা নিয়ে বসে আছি। আচ্ছা, এরপরে আবার লিখেছে, এর আগে মেল করেছি, পেয়েছো নিশ্চয়ই,
আমার পোর্টফোলিওটা বানিয়ে দাও না প্লিজ। অনেকদিন ধরেই বলে চলেছে, ভোটের রেজাল্টের আগে শুরু করতে চাই দাদা, খুব এক্সাইটমেন্ট নিয়ে আছি, তুমি বানিয়ে দিলেই শুরু করব। 1,10,20,000-এর মধ্যে করে দিও দাদা। আর এতক্ষণ বুঝেই গেছো যে আমি কি ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। সৌরভ দেবনাথ ও বহুদিন ধরে রিকোয়েস্ট করছিল, সেই যে কারণে তার পোর্টফোলিও, আবেগপ্রবণ বাচ্চা ছেলে, 20 বছর মাত্র বয়স, অনেক রকম এরকম প্রতিজ্ঞা করে যে অনেক কিছু করে দেবো, তারপরে দেখা যায় যে তারা সব হারিয়ে যায়। কম দিন তো পোর্টফোলিও অ্যানালিসিস করলাম না, কতগুলো পোর্টফোলিও অ্যানালিসিস করলাম, কত শয়ে পোর্টফোলিও অ্যানালিসিস করেছে, তাদের মধ্যে কোথায় সব হারিয়ে গেছে, অচিন্ত আরও অনেকে ছিল যারা সব নামই তাদের নেই। তারা ছিল এককালে, তাদের অনেক বড় বড় প্রতিজ্ঞা করেছিল 20-21 বছরের সব, যে আমরা সিরিয়াসলি পড়াশোনা করবো, সিরিয়াসলি আপনার স্টাডি করব, 3 মাস 6 মাস পরে রিভিউ করাবো। তারা কোথায় চলে গেছে, সেই ট্রেডিংয়ের দলে নাম লিখিয়েছে হয়তো, কিংবা কখনো কোন জায়গায় রেজিস্ট্যান্স সাপোর্ট হচ্ছে, আগামীকাল সকালে কোথায় কি স্টক বাড়ছে সেই সব নিয়ে পড়ে আছে। বেকার পণ্ডশ্রম। আর সবচেয়ে বড় কষ্টকর ব্যাপার কী হয় জানো, একটা পোর্টফোলিও যখন ডিজাইন করতে হয় না, তখন মাথায় খুব চাপ পড়ে যায়, একটা মেন্টাল চাপ, আর চোখে একটা খুব চাপ পড়ে। একটা মনে হয় এই পোর্টফোলিও ডিজাইন করা কিন্তু খুব ছোটোখাটো ব্যাপার না, প্রচুর, মানে তোমার চোখের চাপের থেকে বেশি চিন্তা হয় সেটা হচ্ছে মানসিক চাপটা। এই যে পোর্টফোলিওটা আমি ডিজাইন করে দিচ্ছি সেইগুলো একটা শুধু পোর্টফোলিও নয়, সেটা মানুষের একটা ভবিষ্যৎ। আজ না, আজ থেকে 10 বছর 15 বছর পরে সেই ছেলেটা সেই মেয়েটা যখন বলবে যে স্যার একটা জিনিস বানিয়ে দিয়েছিল, সেটা যে প্রশংসাটা, সেটা আমি থাকি না থাকি বা কী হয় না হয় সেটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন তার স্যাটিসফ্যাকশন, সেইটা যখন মনে হয় তখন মনে হয় আমি নিজে বানাচ্ছি, নিজে একটা পোর্টফোলিও তৈরি করতে গেলে আমি কোন কোন স্টকগুলোকে নিতাম। আজ প্রথম দিন আমি একটা পোর্টফোলিও বানাতে চলেছি, কোনটা নেব কোনটা নেব না। যখন এই ধরনের চাপটা আসে তখন কিন্তু প্রচুর একটা স্ট্রেংথ পড়ে যায়। কিন্তু সেসব নিয়ে এইসব সহ্য করেও একটা পোর্টফোলিও যখন বানাই, অনেকটা স্বপ্ন নিয়ে বানাই যে তোমরা সেটাকে কাজে লাগাবে, তোরা সেটা কাজে লাগাবি। আলটিমেটলি দেখি যাদেরকে এতজনকে বানিয়েছি কজন রিপ্লাই করে, সব চলে গেছে কোথায়, নামও এখন তারা বোধহয় চলেই গেছে গিয়ে এখন কোথায়। হ্যাঁ দাদা, কোনটা কত কোয়ান্টিটি কিনবো সেটাও একটু বলে দিও দাদা। আর যেটা বলছিলাম, এমন 2-3 স্টক যেগুলো আমি দিনের পর দিন কিনতেই থাকবো এমন বলো। আর মিউচুয়াল ফান্ড আমি রিস্ক বেশি নেব, কিন্তু রেখে দেবো অনেক ধৈর্য ধরে। একটু বানিয়ে দিও দাদা, একটু বেশি ডিস্টার্ব করে ফেলছি তোমায়। আর একটা বড় সড়ো আবদার করছি, সেটা হলো পোর্টফোলিওটা এমনভাবে বানিয়ে দিও যেটাতে নিয়মিত ইনভেস্ট করলে যাতে ভবিষ্যতে কোটি টাকা ছুঁতে পারি দাদা। এমন পোর্টফোলিও ধরো তুমি এর আগে বানাওনি। আচ্ছা, বাপ রে বাপ, ঠিক এইভাবেই চাই। লাভ ইউ মাই গুরু ইনভেস্টর। বাহ, খুবই সুন্দর কথা। তারপরে এর লেখার পরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোর বয়স কত, চাকরি কী করিস, পার্মানেন্ট স্যালারি কী আছে। তার উত্তরে ও পরে লিখেছে 20 বছরের বয়স। নাম সৌরভ, তোমাকে আগে অনেকবার মেল করেছি, ইউটিউবে কমেন্ট করেছি প্রচুর। আমি পড়াশুনো করছে, আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং হচ্ছে পাশাপাশি কাজও করি ফোনের দোকানে। 15 থেকে 17,000 টাকা মতো বানাতে পারি মানে স্যালারি মনে হচ্ছে। আর তার সাথে 5,000 টাকার এসআইপি করতে পারবো। আচ্ছা, আর শেয়ার মার্কেটের জন্য বাবা আগে 50, পরে 50, মোট 1 লক্ষ টাকা দিয়েছেন। তোমাকে তো বলেছি, এখন আমার কাছে শুরু করার জন্য 1,13,000 টাকার মতো আছে। আর প্রত্যেক মাসে 5,000 টাকার এসআইপি করতে পারবো। 1,20,000 টাকার মধ্যে একটা এমন কি কোনো পোর্টফোলিও বানানো সম্ভব যেটাতে আমি প্রত্যেক মাসে এ টাকা পেলেই টাকা ইনভেস্ট করলে বহু বছর পর যাতে কোটির কাছাকাছি রিটার্ন সম্ভব। আমার অনেক ধৈর্য আছে দাদা, আমি কিছুদিন পর বিক্রি করব না। আচ্ছা, আমি ভবিষ্যতে এর জন্য টাকা জমাবো। আমি আগে সেই বড় মেলটা করেছিলাম, সেটা একটু পড়ে নিও কষ্ট করে দাদা, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আমার পুরো বক্তব্যটা লাভি দাদা। তো ঘটনা হচ্ছে, তুই অসম্ভব একটা সুন্দর চিঠি, একবারে আবেগ মেশানো চিঠি, তার সঙ্গে একটা সবই বুঝলাম অল্প বয়স যেটা হয়ে থাকে, কিন্তু এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাখতে পারবি তো, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। অনেককে আমি দেখলাম, অনেকেই পারিনি। তোর এখানে যে মূল বক্তব্য, তোর একটা পোর্টফোলিও বানিয়ে দিতে হবে, প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, তুই 5,000 টাকা করে এসআইপি করতে পারবি, হয়ে গেল। তৃতীয় ঘটনা, তোর মিউচুয়াল ফান্ডের নাম চাইছিস, এবং সঙ্গে সঙ্গে তুই যেটা চাইছিস সেটা হচ্ছে এমন কোনো স্টক বা একাধিক স্টক যেগুলো তুই মাসে মাসে ইনভেস্ট করে দিতে পারবি। বেশ, তাহলে আসা যাক এবারে। তুই যেগুলো বলছিস পোর্টফোলিওর নামগুলো স্টকগুলো ফার্স্টে বলি। 12টা স্টক, 6টা আমি সেক্টরে ভাগ করে নিয়েছি, সেইগুলো তোকে বলে দিই। তারপরে আমি চলে আসবো পরের পার্টটার দিকে, অর্থাৎ তোর কি করা উচিত। কি সে ইউ বানাচ্ছে কি জেড বানাচ্ছে তারাই জানে, কিন্তু ঘটনা হচ্ছে যে সেটা এইগুলো দরকার ছিল, এই জায়গাগুলো ভীষণ জরুরি।
একটা ভালো সময় ধরে পোর্টফোলিও রেখে দেওয়া। জানি তোরা অনেকে বেরিয়ে যাবি, তুইও চলে যাবি কদিন বাদে সৌরভ, গিয়ে আবার সে ট্রেডিংয়ের দলে কখনো যাবি, কিংবা তুই এটা মানবি না বা ভাববি যে বা বলবি বাকিদেরকে কি একটা বানিয়ে দিয়েছে, কিছুই হয় না, রিটার্নই হয় না। অথচ যদি এটা ধৈর্য ধরতে সত্যি পারতিস তাহলে সত্যিকারের কিছু একটা করতে পারতিস। আমি জানি তুই 6 মাস 1 বছর মোটামুটি চেষ্টা করবি ধৈর্য নিয়ে, তারপরে কোথায়। আজকে যে পোর্টফোলিও যে বিষয়, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 20 বছর বয়স, ওর পোর্টফোলিও 1 লক্ষ টাকা ইনভেস্ট করবে। সেটা কিন্তু কোটি, নট 1 কোটি, কোটি। আমি যেটা কথা বলছি সে ও 1 কোটি টার্গেট বলছে, কিন্তু সৌরভ তোর আইডিয়া নেই, তুই তাই 1 কোটি কথা বলছিস। 5,000 টাকা করে তুই এসআইপি করতে চাইছিস, 5,000 করে 5,000 করে এসআইপি করে যাবি। এবং তোর যদি 40 বছর 60 বছর তোর বয়স, যদি 60 বছর করে বাদই দে, তোর যখন মাত্র 40 বছর কি 35 বছর বয়স তোর যখন হবে, তুই বাকি কথা তুই বাদই দে। 35 বছর বয়সের পরে তোকে আর কিছু কাজকর্ম করতে হবে না, তোকে আর কিচ্ছু, তুই শুধু নিজের ফুর্তি মতো বেড়াবি, ঘুরবি, তোর যা পছন্দ সে মাত্র 35 বছর বয়সের মধ্যে। এই কথাটা আমি এখানে বসে বলে দিচ্ছি তোকে, আমি মাত্র 45, 25টা বছর তুই দে, 25টা বছর প্রতিটা মাস ঠিক 5,000 টাকা করে বা তার বেশি পরিমাণ তুই এই মার্কেটে জমা কর। আর বাকি দায়িত্ব আমার, সমস্ত কিছু আমার, আমি তোকে সেই দায়িত্ব নিয়ে তোকে কথাটা বলছি, কিন্তু তুই সেটাও মানবি না। কিন্তু সত্যি এটা করতে পারিস, তুই 45 বছর মাত্র বয়সের মধ্যে তুই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবি, তুই পুরো স্বাধীন হয়ে যাবি। এত কোটি তোর মোটামুটি থাকবে তোর হাতে মোটামুটি, যেটাতে তুই নিজে স্বাধীন মতো তোর নিজের ইচ্ছা, যা তুই বেড়ানো ঘোরা, তুই দূর দূরান্তে যাওয়া আসা, তোর একটা বড় ব্যালেন্স সঙ্গে থাকলে একটা মানুষের আনন্দটা বুঝতে পারছিস কোথায় যেতে পারে, সেটা জায়গায় পৌঁছে যাবি। তার জন্য কিন্তু মাত্র এই টাকাটুকুকে তোকে জমা করে যেতে পারে, কিচ্ছু না। তো চলে আসা যাক, আজকে 12টা স্টকসের কথা মাত্র বলবো, মাল্টিব্যাগার স্টকস। আমি বেশি স্টকে যাব না, বেশি ঝামেলায় যাব না। আমি যারা যারা তার্কিক বলা হয়, যারা তর্ক করতে পছন্দ করে, যারা বলে এইটা কেন ওটা, কেন এটা ভ্যালুয়েশন বেশি, কেন ওটা প্রফিটেবিলিটি বেশি, কেন ওটা কেন এই স্টক না নিয়ে ওই স্টক, এত জটিলতায় যত তোরা যাবি বা যত তোমরা যাবে তত গুণ প্রবলেমে পড়বি। কারণ এই জটিলতা শেষ নেই, অঙ্কের শেষ নেই। ডিসকাউন্ট যেটা বলা ডিসিএফ তৈরি করা হয়, যেখানে যেখানে বিভিন্ন রকম প্রফিটেবিলিটি রেশিও তৈরি করা হয়, সলভেন্সি রেশিও তৈরি করা হয়, হাজার রকম কমপ্লেক্সিটি রয়েছে এই অ্যাকাউন্টিংয়ে। অথচ সেসব ভুলে যদি সিম্পলভাবে তুই কাজ করে যাস, তুই অনেক 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 বেটার জায়গা থাকবি। তো এই জিনিসটা তোকে যে গল্পটা বলছি সেই কথা অনুযায়ী বলছি, 12টা মাত্র স্টককে নিয়ে আমি আজকে বলি। যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো নিয়েছি সেটা হচ্ছে 12টা স্টক এবং 6টা সেক্টরকে নিয়েছি। আসা যাক প্রথম ঘটনার দিকে। প্রথম যে স্টকটার ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে, যে সেক্টরটার মধ্যে নিয়েছি সেই সেক্টরটার কথা অর্থ হচ্ছে, ফার্স্ট যে সেক্টরটা আমি নেব সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে রিটার্ন আমাদের দেখাতে পারেনি। আগামী দিন আসছে দুর্দান্ত, প্রচুর ফিউচার স্কোপ রয়েছে। যে স্টকটাকে লার্জ ক্যাপের মধ্যে আমি মনে করে নিচ্ছি সেটা হচ্ছে HCL টেকনোলজি। সেটাকে দুর্দান্ত স্টক, 3,80,000 কোটির উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন, দুর্দান্ত ডিভিডেন্ড দেয়। পি দেখো 24.9 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 30.1। তো আসা যাক এর মধ্যে এর যে কোয়ান্টিটি আমি নেব সেই কোয়ান্টিটির পরিমাণটা হচ্ছে 6টা কোয়ান্টিটি আমি নিয়ে নিচ্ছি। এবার আমি চলে আসবো নেক্সট স্টকটার দিকে। এটাও ফ্যান্টাস্টিক আইটি ইন্ডাস্ট্রিজ মধ্যে স্টক, সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। তো এই স্টকটার মধ্যে এই স্টকটা তুমি নেবে, এই স্টকটার আচ্ছা HCL টেকনোলজি 6টা এবং এর আজকের দাম দাঁড়িয়ে আছে 1432 টাকা। তো এই হিসেব করে 8,000, এখানে দাম হবে 8,592 টাকা মোটামুটি চলে আসছে। নেক্সট আমি যেটা এলাম হ্যাপিয়েস্ট মাইন্ড। হ্যাপিয়েস্ট মাইন্ডকে আমি তোমাকে বলবো নিতে, সেটা হচ্ছে 11টা কোয়ান্টিটি এবং হ্যাপিয়েস্ট মাইন্ড আজকের দিনে দাম দাঁড়িয়ে আছে 842 টাকা। সেই হিসেব করে মোটামুটি তোমার 9,262 টাকা দাঁড়াচ্ছে। এবার আমি চলে আসবো থার্ড, এটা হয়ে গেল আইটির কাজ শেষ। আইটির পরে যে সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর, সেই ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। কনস্ট পরিমাণ আগে যেটা $35 বিলিয়ন যে মার্কেটটা ছিল 2012 সালে, সেটা কিন্তু 2022 সালে চলে এসছে প্রায় ডবলের বেশি, 110 বিলিয়ন, মানে 3 গুণের কাছাকাছি চলে এসছে। এবং যেটা 2027 সালে এক্সপেক্ট করা যাচ্ছে সেটা হচ্ছে 615। তো এটা বিশালভাবে কিন্তু বিরাট বড় একটা জায়গা তৈরি করছে। তো সেই জন্য কিন্তু এফএম সেক্টরকে বাদ দেওয়া যাবে না। এখানে যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে ভিভিএল। তো ভিভিএল যে কোম্পানিটা রয়েছে, ভিভিএল কোম্পানি অসম্ভব ভালো কোম্পানি রয়েছে। এই মুহূর্তে কোম্পানি 1990 সালে স্থাপিত হয়, 1,97,000 কোটির মার্কেট ক্যাপিটালাইজেশন, রিটার্ন ক্যাপিটাল 28.8 এবং রিটার্ন অন ইকুইটি 35.2, ওভার ভ্যালুড। কিন্তু স্টকটার সবসময়তে কিন্তু ডিমান্ড খুব ভালো রয়েছে। ভিভিএল আমি দেখি 1519 কোয়ান্টিটি আমি যদি দেখি, যেটা তুই কিনবি সেটা হচ্ছে 6টা কোয়ান্টিটি তুই কিনে নিবি। এখন যেটা দাম দাঁড়িয়ে আছে 1519
19 করে দাম পড়ছে, এবং যদি তখন তুই নিচ্ছিস 9,114 টাকা। এবারে যে স্টকটার কথা আমি বলবো সেটাও কিন্তু খুব ভালো স্টক, এটার নাম হচ্ছে মিসেস বেক্টর। এরা কি করে, বেকারি ফার্মস, বেকারি ছাড়া বিস্কুটস, তারপরে তো হচ্ছে আদার যেরকম ব্রেড অথবা আইসক্রিম, এই ধরনের সমস্ত কাজগুলো করে। এর যদি এই মুহূর্তে মার্কেট ক্যাপিটালাইজেশন 8,655 কোটি, মানে একেবারে স্মল ক্যাপ কোম্পানি, এবং 1472 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। পি হচ্ছে 61.7, যেখানে ইন্ডাস্ট্রি স্পিকিং 33। তো এই স্টকটার ক্ষেত্রে যে বক্তব্য সেটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে মিসেস বেক্টর। এই মিসেস বেক্টর এই মুহূর্তে তুই যেটা কিনবি সেখানে আমি বলবো সেটা হচ্ছে 1472 করে রয়েছে, 6টা কোয়ান্টিটি 1472 করে তুই নিচ্ছিস, এবং সেখানে তোর যে দাঁড়াবে 8,832 টাকা টোটাল দাঁড়ালো। এবার আসছি পরেরটা। এবারে তুই যেটা করবি সৌরভ সেটা হচ্ছে পরেরটা, মানে অলরেডি তোর আমি দেখিয়ে দিলাম আইটি নিয়ে নিলি, এফএমসিজি হয়ে গেল। এবার আসবো ডিফেন্স সেক্টর কিন্তু বিরাটভাবে আগামী দিনে উন্নতি করতে চলেছে। অর্থাৎ তুই ধরে নিস প্রায় 1,75,000 কোটি কিন্তু 24-25 সালে টার্গেট রয়েছে। প্রচুর পরিমাণে এক্সপোর্ট হচ্ছে, 35,000 কোটি কিন্তু এক্সপোর্ট হচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদেরকে কিন্তু ব্রহ্মস মিসাইল দেওয়া হচ্ছে, ডিফেন্সের প্রচুর ইনস্ট্রুমেন্ট দেওয়া হচ্ছে, স্নো বুটস দেওয়া হচ্ছে, প্রচুর এয়ারক্রাফট যারা তৈরি করছে, ইন্ডিয়ান আর্মি যেটা তাদের হেলিকপ্টার সে তৈরি করে দিচ্ছে প্রচুর। তো এই মুহূর্তে এক্ষুনি যে কথাটা বলা সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এই HAL, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এরা হচ্ছে ডিফেন্সে। তো এই সেক্টরের সবচেয়ে বেশি সেরা কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি, এবং কোম্পানিটা সবথেকে বড় কথা এয়ারক্রাফট এবং হেলিকপ্টার তৈরি করে, রিপেয়ার করছে। 3,17,000 মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, পি হচ্ছে 41.8, এখনও খুব সুন্দর জায়গা রয়েছে। এই মুহূর্তে তুই দুটো কোয়ান্টিটি কেনার কথা বলছি, 4,735 টাকা করে এই মুহূর্তে দাম, ফলে 9,490 কিন্তু তোর দাঁড়িয়ে গেল। নেক্সট যে স্টকটার কথা আমি বলবো সেটাও খুব ইন্টারেস্টিং স্টক। সেই স্টকটার নাম কি? সেই স্টকটার নাম হচ্ছে কোচিন শিপওয়ার্ডের কথা বলছি। কোচিন শিপওয়ার্ড কিন্তু দুর্দান্ত কোম্পানি, এবং প্রচুর যত রকম ছোট বড় ধরনের যেসব শিপগুলো তৈরি করা হয়, যুদ্ধাস্ত্র তৈরি করা হয়, যেগুলো বলা হয়, যাকে আমি বলা যায় যে INS বিক্রান্ত বা এই ধরনের যে সমস্ত এয়ারক্রাফটগুলো যেখানে বলা হয় সেইগুলোকে তৈরি করছে, এবং বেশ যেটাকে বলা হয় অন্য দেশের সঙ্গে কোলাবোরেশন করে নিয়েছে, একটা ইন্টারেস্টিং জায়গা তৈরি করছে। আগামী দিনে কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এটা লার্জ শিপ, এবং যেটাকে বলছিলাম যেটা রিপেয়ারও করছে এবং তৈরিও করে। এই মুহূর্তে 30,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটাল, 50,000 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন, এবং পি হচ্ছে 61.9, এবং যদি আমরা ইন্ডাস্ট্রিজ পি দেখি 63.2 রয়েছে। এই মুহূর্তে কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক, এবং ইনভেস্ট করার মতো জায়গা রয়েছে। নেক্সট চলে আসছি ব্যাংকিং সেক্টর। ব্যাংকিংয়ের মধ্যে যে স্টকটা কোচিনে হচ্ছে 5টা কোয়ান্টিটি নিবি, 1913 করে দাম, 9,565 টাকা হয়ে গেল। ICICI ব্যাংক হচ্ছে এই মুহূর্তে আমরা নিতে পারি, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের 8খানা কোয়ান্টিটি নিচ্ছিস, 1,122 টাকা করে দাম, 8,976 টাকা মোটামুটি দাঁড়াচ্ছে। যথেষ্ট ভালো ব্যাংক এবং লার্জ ক্যাপ ব্যাংক। সব NPA অনেকটা কমানোর ব্যবস্থা করেছে, কাসা রেশিও খুব ভালো রয়েছে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ভালো রয়েছে, পজিটিভ ব্যাপার, সুতরাং ভালো রিটার্ন দিতে পারে। যদি আমি HDFC ব্যাংকের সঙ্গে কম্পেয়ার করি, তুলনামূলক রিটার্ন কিন্তু ICICI ব্যাংকের একটু বেশি। চলে আসবো পরেরটার দিকে, সেটা হচ্ছে IDFC ফার্স্ট ব্যাংক। 125 করে কারেন্ট মার্কেট প্রাইস, 80খানা কোয়ান্টিটি নিচ্ছি, 10,000 টাকা পড়ছে। আমি চলে যাবো পরের সেক্টরটা দিকে। এই সেক্টরটাও খুব ইন্টারেস্টিং, ব্যাংকিং সেক্টর পর রেলওয়ে সেক্টরটাকে। রেলওয়ে সেক্টরটাই কিন্তু যথেষ্ট একটা কাজের সেক্টর, এবং আগামী দিনে ইনফ্রার যত ইম্প্রুভমেন্ট হবে তত কিন্তু এই সেক্টরটার ইম্প্রুভমেন্ট হতে থাকবে। তো ঘটনা এখন যে এই মুহূর্তে রেলওয়ে সেক্টরের মধ্যে সবচেয়ে প্রথম যে স্টকটার কথা আমি মনে করতে পারি সেটা হচ্ছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। এরা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, মেট্রোর যেসব কাজগুলো সেগুলো করা, রেল ইনফ্রা বলা যাকে, ব্রিজ তৈরি করা, লাইন যেরকম তৈরি, ইলেকট্রিফিকেশনগুলো করা। তো এই ধরনের কাজগুলো কিন্তু এই কোম্পানিটা করে, এবং যেখানে যত রেলের উন্নতি হবে সব কিছু কিন্তু এই কোম্পানির সঙ্গে যুক্ত থাকবে, ফলে কোম্পানিরও কিন্তু ইমপ্রুভমেন্ট হতে থাকবে। 26টা কোয়ান্টিটি তোকে নিতে বলছি, 375 টাকা করে দাম, 9,750 টাকা দাঁড়াবে। চলে আসবো পরের স্টকটার দিকে। এটাকে আমি ভাবছি সেটা হচ্ছে টিটাগড় কিন্তু একমাত্র সেরা কোম্পানি বলা তো ওয়াগনের ম্যানুফ্যাকচার ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার।
এবং আরেকটা ঘটনা, শুধু ওয়াগন নয়, প্যাসেঞ্জার কোচগুলো তৈরি করছে, মেট্রো কোচগুলোকে তৈরি করে, মেট্রো ট্রেন সেগুলো তৈরি করছে। এখন এই মুহূর্তে কিন্তু মিড ক্যাপ কোম্পানি, 16,000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটালাইজেশন, পি হচ্ছে 56.4, ইন্ডাস্ট্রি স্পিড থেকে বেশি রয়েছে। এই স্টকটাকে কিন্তু রেখে দিতে পারিস 8খানা কোয়ান্টিটি এবং 1209 টাকা করে এই মুহূর্তের দাম, 9,672 টাকা। এবার আসছি শেষ যে আমাদের সেক্টরটা দেখি, সেটা হচ্ছে অটো সেক্টর। অটো সেক্টরের মধ্যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। মাহিন্দ্রা কোম্পানি কিন্তু একটা সেরা কোম্পানি এবং ভবিষ্যতে খুব ভালো করতে পারে। কোম্পানিটা কিন্তু যেটাকে বলে অটো সেক্টরের মধ্যে একটা সেরা কোম্পানি। ডেট পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোম্পানি কিন্তু 2 হুইলার, 3 হুইলার্স এবং 4 হুইলার্স এসইউভি রেঞ্জের মধ্যে ভালো ভালো সমস্ত ভেহিকলসগুলোকে কাজ করছে, ট্র্যাক্টরের উপর কাজ করে এবং এই ধরনের কাজগুলো করে। এই কোম্পানির এই মুহূর্তে 3টে কোয়ান্টিটিতে বলছি 2,900 করে, এই 8,700 হচ্ছে এই মুহূর্তে তোর ইনভেস্ট করলে তোর পরিমাণ। এবারে যেটা আসছে সেটা হচ্ছে অটো অ্যান্সিলিয়ারির মধ্যে। অটো অ্যান্সিলিয়ারির মধ্যে যেটা বলতে পারি সেটা হচ্ছে ইউনো মিন্ডা। অনেকগুলো অটো অ্যান্সিলিয়ারির মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যে আমি যেটাকে মনে করছি এই মুহূর্তে সেটা হচ্ছে ইউনো মিন্ডা। কারণ এছাড়া ইউনো মিন্ডা যে কাজগুলো করে, স্পেশালি শুধু দেশে নয় বিদেশেও প্রচুরভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে, প্রচুর এদের বড় বড় ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে, ফলে কিন্তু যত ডিমান্ড বাড়বে ফার্স্ট কাজই করবে কিন্তু এই স্টকটা। তো 10টা কোয়ান্টিটি তুই কিনবি, 970 টাকা করে দাম পড়ছে, 9,700। তো এই হয়ে গেল তোর ডিটেলস। এবং এখানে টোটাল আমি যদি করি 1,11,653 টাকা এক্স্যাক্ট দাঁড়াচ্ছে এই ভ্যালুটা। এবার তুই যখন সোমবার যখন তুই ইনভেস্ট করতে যাবি তখন কিন্তু এটার ভ্যালুটা একটু কম বেশি হবে, কিন্তু তোর এই 1,12,13,000-এর মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যেটা বক্তব্য তোকে সৌরভ, সেটা হচ্ছে যাকে বলে ডেডিকেশন, এবং সবচেয়ে বড় বক্তব্য সেকেন্ড ওয়ান, ধৈর্য ধরে থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে আমি যা প্রত্যেককে বলি তোকেও সে কথা বলছি, কিন্তু এতজনকে বলেছি, এতজনকে বুঝিয়েছি, তারা ম্যাক্সিমামই দেখেছি আমার পরিচিতর মধ্যে যারা রয়েছে তার মধ্যে জয়কে দেখেছি একমাত্র, সিনসিয়ারিটি শিবকে দেখেছি, তাছাড়া রয়েছে শুভকে দেখেছি কিছুটা, এবং সুমনকে দেখেছি রিসেন্টলি। এরা যোগাযোগ রাখছে এবং এদের মধ্যে একটা চার আছে, কিন্তু বাকি যাদের দেখিয়েছি তারা কেউ খবর নেই, হুঁশ নেই। এত খেটে যেগুলো বানিয়ে দিই, এগুলো বানাতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, ছোটোখাটো ব্যাপার নয়। একটা পোর্টফোলিও অ্যানালাইসিস করি, 26টা 30টা স্টক থাকে, সেগুলোকে প্রচুর কঠিন। ইনফ্যাক্ট এইগুলো যখন আমি বানাচ্ছি প্রত্যেকটাকে আমি 3বার 4বার করে কিন্তু চেক করি, প্রতিটা ফান্ডামেন্টাল চেক করি, এবং তাদের সময় নাই প্রচুর। কিন্তু যখন আমি বানিয়ে দেব এবং যখন সেটা কেউ নেবে, সেই জায়গাটা যেন রাখতে পারি, সেই মুখটা যেন আমি রাখতে পারি। তো এত যখন আমি খাটছি, এই জায়গা তৈরি করে দিচ্ছি, তখন তোদের কাছ থেকে কি এই আশাটুকু আমি করতে পারি না যে তোরা কন্টিনিউ ব্যাপারটা রাখবি, এবং যোগাযোগ শুধু রাখা না, তোরা যে কি কাজ করলি, আদৌ এটাকে ঠিক রাখতে পারলি না সেই দলে নাম লেখালি যেখানে যেগুলোতে রেজিস্ট্যান্সের সাপোর্ট নিয়ে কাজ করছে, কালকে সকালে যেটা উঠবে, কালকে সকালে যে টিপস দেবে তার উপর কাজ করবি, সেই ধরনের। তো সেইটা আমার জানার, আমি দেখেছি ম্যাক্সিমাম রিটার্ন করেনি। তো ঠিক আছে, আমার কাজ আমি করে গেলাম, এবার দেখি আমার দিকে আমি তো স্যাটিসফাইড। তোদের ব্যাপারে এবারে তুই কি করবি, মেম্বারশিপ নিয়ে রাখবি ছোট করে, মাত্র 29 টাকা করে সিলভার মেম্বার রাখতে পারিস। এবারে যে প্রশ্নটা রয়েছে সে প্রথম প্রশ্নের উত্তর তুই পেয়ে গেলি, তো চিঠিটা পুরো পড়লাম, তারপরে আমি 12টা স্টক বলে দিলাম, স্টকগুলোর নাম, কত কোয়ান্টিটি কিনতে সব বলে দিলাম। এইবারে যেটা বক্তব্য, 1 নাম্বার তোর প্রশ্ন আরেকটা ছিল, আমি প্রতি মাসে মাসে কোন কোন স্টকে জমা করতে পারবো। দেখ, এর মধ্যে সব স্টক তো জমা করতে পারবি না, 5,000 টাকা করে তোর কাছে রয়েছে। তো আমি যেটা মনে করছি, তুই HCL টেকনোলজিতে জমা করতে পারবি। HCLটা মোটামুটি 1100, 1200, 1500 টাকার মতো দাম পড়বে। আর সেকেন্ড ওয়ান VBL-এ জমা করতে পারবি। এইগুলো হচ্ছে কি স্টক, লার্জ ক্যাপ স্টক হয়ে গেল। তৃতীয়ত যেটা করতে পারবি সেটা হচ্ছে, দুটো জমা করার পর তোর কাছে যেটা থাকবে তুই সেটা হচ্ছে কোনো একটা মিড বা স্মল ক্যাপের দিকে যোগ করতে পারিস প্রতি মাসে মাসে। যেটা আমি যেরকম মনে করতে পারি, একটু রিস্ক নিয়ে, তোর যদি অনেক বয়স রয়েছে, সময়টা রয়েছে, তুই হ্যাপিয়েস্ট মাইন্ডকে যোগ করতে পারিস আইটির মধ্যে। অথবা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মানে 842 টাকা করে, আর এটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে RVNL-এ জমা করতে পারিস, রেলওয়ে নিগম বিকাশ লিমিটেডে। তো এই মোটামুটি দাঁড়িয়ে গেল, এই হিসেবে করে দেবি। আর একটা ঘটনা, তুই হচ্ছে মিউচুয়াল ফান্ডে জমা করার কথা বলছিলি। মিউচুয়াল ফান্ডে তুই জমা করছিস, আমি এই মুহূর্তে তুই বেশি মিউচুয়াল ফান্ড দেবো না। একটা মিউচুয়াল ফান্ড আমি তোকে বলতে পারি, সেটা হচ্ছে HDFC-র মোটামুটি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড, এটা একটা দেখতে পারিস। এ দুটোর মধ্যে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে পরাগ
পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপটার মধ্যে যাওয়াটাই বেটার, এর থেকে বেটার হবে। SBI মিড ক্যাপের থেকে ফ্লেক্সি ক্যাপের মধ্যে তুই ডিটেলসটা পাবি। একটাই 5,000 টাকা করে রাখবি যদি মনে হয়, বা 3,000 টাকা করে রাখবি, সেটা কিন্তু পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপে রাখতে পারিস। তো বুঝে গেলি এগুলো। রিটার্নটা তুই কি পাবি, তুই 1 কোটি টাকার কাছাকাছি যেতে যাচ্ছিস, তো দেখে নে তোর রিটার্নটা কী হয়। একটা জিনিস তোকে দেখিয়ে দিই, একটু ঘুরিয়ে তোকে দেখতে হবে। 5,000 টাকা করে তুই যদি শুধু রেখে দিস, যে সময়টা ধরে 5,000 টাকা করে তুই রাখছিস প্রতি মাসে মাসে, এবং সেই হিসেব করে যদি মোটামুটি আমি মিনিমাম 21 CAGR ধরে নিই, এবং তোকে কিন্তু আমি শেষ রিটায়ারমেন্ট পর্যন্ত মোটেও বলছি না, তো এখন 20 বছর বয়স, তোর যখন 45 বছর বয়স হবে তখনই তুই কিন্তু একটা বড় টাকার কিন্তু মালিক হয়ে, তুই যেটা বলতে চাইছিস সেটাই সম্ভব, এবং সেটা তুই হয়ে আরামসে হয়ে যাবি। এবং সেটা হলে তুই কত পাবি, সেটা তুই 1 কোটির কথা বলছিলি, অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্টটা কত যাবে জানিস? 5,26,50,000। বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু তুই পেয়ে যাবি এখানে। 5,26,00,000 কিন্তু তুই মোটামুটি পেয়ে যাবি শুধু এইটুকু, এই মাত্র 5,000 করে তুই যদি জমাতে পারিস। বুঝতে পারছিস কত? এবারে তুই যখন সবাই বলবেই যে এটা আমি যদি ভ্যালুয়েশনে দেখে নিই, আমি যদি এটাকে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করি, তাহলে কি দাঁড়াবে? তার পরিমাণ হচ্ছে 1,64,20,069 টাকা। কিন্তু 25 বছর সময় বাদে, মানে আজকের দিনে 1,64,00,000 তুই চলে আসছে, সব ইনফ্লেশন ধরে। তাহলে বুঝতে পারছিস তো তুই কোথায় রয়েছিস? সুতরাং কোনো চিন্তা নেই, নিঃসন্দেহে অ্যামাউন্টটা এইভাবে করে, এরপর তুই তো আরও জমাবি। আর তুই যদি এই অ্যামাউন্টটাই রেখে দিস 45 বছর পর্যন্ত, তাহলে তোর কোথায় চলে যাবে জানিস? শুধু যদি ইনফ্লেশনটাকেও ধরিনি 33 কোটির উপর চলে যাবে। আর আমি যদি ইনফ্লেশনটাকে না ধরে চালাই, তাহলে সেক্ষেত্রে তোর কোথায় চলে যাবে? আনবিলিভেবল। ওই সংখ্যাটা এখন বাদ থাকাটাই ভালো, কারণ ওটাকে বিশ্বাসযোগ্য জায়গায় যাবে না। এখন ঘটনা, তুই মন দিয়ে নিজের কাজগুলো করে যা, বাকি সব দায়িত্ব আমার, এইভাবেই কাজ করে যা। আর কোনো দিকে তাকানোর দরকার নেই। আমি তোকে আবারও শেষ চেষ্টা করছি তোর জন্য, আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছি। অনেক শুভেচ্ছা, এগিয়ে চল ভাই। যোগাযোগ রাখতে হবে, মেল করবি, পুরো তৈরি হওয়ার পর একটা লিস্ট আমাকে পাঠাতে পারিস যদি মনে করিস। আর প্রতি 6 মাস বাদে রিভিউ করবি, নিজে যদি শিখতে পারিস করবি। আর একটা ঘটনা, বইটা ভীষণ জরুরি, সবাইকে বলি, তোকেও বলছি, অল্প বয়স বাচ্চা ছেলে, আমি সেই হিসেবে তোকে এত গুরুত্ব দিয়ে বারবার মানে বোঝানোর চেষ্টা করছি, নিজের ভাইয়ের মতো, নিজের অত্যন্ত আপন মানুষের মতো। কিন্তু আমি জানি আমি জানি না কি হবে, কিন্তু বইটা একটু পড়ে যাবি। শুধুমাত্র কটা স্টককে রেখে দিলাম মানে এই নয়, এই কটা স্টক হচ্ছে মিনিমাম স্টক, এইগুলোকে রেখে শুরু করবি ছোট্ট জায়গা। ওই যে কথাটা বলছি, তাত্ত্বিক জায়গায় গিয়ে লাভ নেই। অনেক মানুষ থাকবে শুরু করে দেবে তাদের গোপে তা দিয়ে, যে আরে এইখানে তুমি এইটা ভ্যালুয়েশন বেশি কেন, ভ্যালুয়েশন কম কেন? তো সেই চিন্তা করলে তো চলবে না। অত চিন্তা যেখানে যে করেছে, শেষে কিন্তু সেই মার্কেটে এগোতে পারেনি, সেখানে থেমে গেছে, পড়ে গেছে। একটা ছেলে রাখাল বালক, মানে রাখাল বালক হচ্ছে যারা হচ্ছে গরু নিয়ে বেরোয়, সে গ্রামে, অনেক দূর গ্রামে একটা রাখাল মানে সমস্ত গরু চড়াতে যায়। সকালবেলা করে গরুদের সব ছেড়ে দিয়েছে, মাঠের মধ্যে সব গরুরা ঘুরে বেড়াচ্ছে। আর সেইখানে রাখালটা বসে বসে ভগবানের সঙ্গে খুব গল্প করছে, বসে হাসছে, গল্প করছে। দেখো এই গরুটা কিরকম অবস্থা, ওই গরুটা কিরকম খোঁড়াচ্ছে, ওই গরুটা দেখো কিরকম করছে, জানো তো, খুব গল্প, আমার এই দিনটা এইভাবে কাটলো। আর সেই ভগবান তো ওর সঙ্গে খুব গল্প করে যাচ্ছে ভগবান। তো খুব খুশি, দুজনে হাসি মুখে খুব গল্প গুজব চলছে। দূর থেকে একটা ব্রাহ্মণ পণ্ডিত মাঠ পার হয়ে ওপার থেকে এপারে আসছে। তো মাঠ যখন সে পার হয়ে এপারে আসছে, দূর থেকে দেখছে রাখাল বালকটা পাগলের মতো কি বকে যাচ্ছে। সে যখন কাছে গিয়ে জিজ্ঞেস করলে, রে তুই কি রে, তুই এরকম ভাবে পাগলের মতো কি বকছিস রে? তখন বলছে, পণ্ডিত মশাই, আমি তোর ভগবানের সঙ্গে গল্প করছি। বলে, তুই কি পাগল হয়েছিস? ভগবান তোর কাছে আসবে? ভগবানকে কাছে আসতে গেলে তো অনেক মন্ত্র করতে হয়, অনেক কিছু জপ তপ করতে হয়, তবে ভগবানকে পাওয়া যায়। ভগবান কি তোর বন্ধু, তোর পাশে থাকবে? ভগবান থাকবে না। রাখাল বালক অবাক হয়ে গেল, ভাবলো যে এই কি কথা, সত্যি কি ভগবান তাহলে আমার সঙ্গে নেই? মন্ত্র পড়তে হবে, তাহলে ঠাকুরমশাই আমাকে একটা মন্ত্রগুলো আপনি তাহলে দিয়ে দিন, যেগুলো পড়লে পর ভগবান তাহলে আমার কাছে আসবে। ঠাকুরমশাই তখন তাকে অনেক কিছু মন্ত্র সব শিখিয়ে দিল, প্রচুর মন্ত্র। সেই সব মন্ত্র নিয়ে বললো, দেখ এইগুলো রোজ পড়বি, এরম 1,00,000 বার যখন তুই জপ করতে পারবি, তখন দেখবি 1 বছর 2 বছর 3 বছর তোর জীবন কেটে যাবে। তার জীবন হয়ে পরের জন্ম আসবে, তখন তুই কিন্তু পুরোটা শিখতে পারবি, তার আগে তুই শিখতে পারবি না, তারপর আগে তুই আসতে পারবি না, তার আগে তোর ভগবান দেখা করবে না। তখন সে রাখাল বালক তো খুব দুঃখ পেয়ে গেল, ভাবলো তাহলে কি হলো ব্যাপারটা। সে তখন শুরু করে দিল, তার জপ তপ শুরু করে দিল, আর পণ্ডিত মশাই বাড়ি চলে গেল। সেই রাত্রে
সেই রাত্রে পণ্ডিত মশাই স্বপ্ন দেখলো ভগবান এসে তার সঙ্গে দেখা করলো পণ্ডিত মশাইয়ের সঙ্গে, দেখে বলে, হ্যাঁ রে পণ্ডিত, তুই এটা কি করেছিস? বলে, কেন ভগবান, কি হয়েছে? বলে, আরে তুই একটা রাখাল বালক, আমার সঙ্গে এত বন্ধু, তাকে তুই কী সব শিখিয়েছিস? অং বংচং সারাদিন সেই বকে চলেছে, আর আমার সঙ্গে গল্প কর। সে আর তার টাইম নেই, সে শুধু বকেই চলেছে, সে সমস্ত সেই মন্ত্রই পড়ে চলেছে। এইটাই হলো আসল ঘটনা। রাখাল বালক সত্যিকার ভগবানকে পেয়েছিল, আর পণ্ডিত সারা জীবন ধরে এত পড়াশুনো করে, এত সে তাত্ত্বিকতা নিয়ে কত পুঁথি পড়ে, কত মন্ত্র পড়েও সে ভগবানকে পায়নি। কেন? ডিফারেন্সটা কোথায় হলো সিম্পলিসিটি। একদম সিম্পলভাবে চিন্তা ভাবনা করা। এত কঠিন পি, প্রফিটেবিলিটি রেশিও, সে ডিসিএফ, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো সিস্টেম, কত রকমভাবে কত কাণ্ড করে তছনছ করে ফেলা। কত তাত্ত্বিক মানুষরা পুরো উকি মেরে সারাক্ষণ বসে থাকে, তত্ত্ব নিয়ে বসে রয়েছে, কোন ফাইন্যান্সিয়াল রেশিও বের করে পারফেক্টলি নিয়ে আসবো, কোথায় কিভাবে কি নিয়ে আসবো। অথচ সিম্পলিসিটির সঙ্গে একেবারে সাদাসিধেভাবে, যেখানে কিচ্ছু দরকার নেই, সাধারণভাবে তুই যদি যেগুলো বললাম অন্ধের মতো কিছু, পুরো বিশ্বাসে, একটা পাথরের মতো ভগবান আছে, এই বিশ্বাস করে যদি যেরকমভাবে মানুষ, সেই বিশ্বাস নিয়ে তুই যদি এই সব স্টকগুলোর মধ্যে কনস্ট্যান্টলি কি বাড়লো, কি কমলো, কোথায় কি ডুবে গেল, কোথায় কি উঠে গেল, কিচ্ছু তো জানা দরকার নেই। কনস্ট্যান্ট বছর পর বছর করতে যেরকম সাধনায় সিদ্ধি লাভ করে, সেরকমভাবে করতে একটা সময় গিয়ে তুই অবাক হয়ে যাবি যে আমি কত পেয়েছি, যেন একটা বিশাল রত্নভাণ্ডারের সন্ধান পেয়ে গেছি। এত আনবিলিভেবল। মার্কেট এটাই করে, কিন্তু তার জন্য ধৈর্য লাগে। প্রত্যেকের সময় একটাই কথা বলি, কেউ নেই। যতজনকে বলেছি, যতজনকে বুঝিয়েছি, অর্ধেক লোক মুখ বেঁকিয়ে চলে গেছে, অর্ধেক লোক খুঁজেই পাই না তারা এত খেটে খুঁটে পোর্টফোলিওগুলো বানানো। তাদের দেখিনি, বলেছিলাম প্রতি 6 মাস ধরে রিভিউ করতে, কত 150-200 পোর্টফোলিও রিভিউ দিয়েছি, বলেছি, কেউ নেই। আজকের মতো এখানে শেষ হলো। তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, পুরোনো যেরকম রয়েছে লাইক শেয়ার মুগ্ধ করে। নমস্কার।